নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নিমাই ভট্টাচার্যের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প। গল্পের নাম ইলিশ। শুনতে থাকুন আজকের গল্প ইলিশ। টুংটাং টুংটাং টুংটাং, কে যেন পাগলের মতো বেল বাজিয়েই চলেছে। হাতের খবরের কাগজখানা নামিয়ে হরেনবাবু বেশ বিরক্ত হয়েই বলেন, হ্যাঁ গো, দেখো তো কেমন অসভ্যের মতো বেল বাজাচ্ছে। একটু পরে শিবানী দেবী চিৎকার করে বলেন, মৌ এসেছে, শিগগির এসো। তাই নাকি? হাতের খবরের কাগজখানা ফেলে হরেনবাবু প্রায় ছুটে মায়ের ঘরে যান। মৌ হাসতে হাসতে বাবা মাকে প্রণাম করে ড্রাইভারকে বলে, ডিকি থেকে স্ট্রলিটা বের করে এখানে রেখে দাও। ড্রাইভার স্ট্রলি আনতে যেতে হরেনবাবু বলেন, আরে মৌ, কোনো খবর না দিয়েই? ওকে কথাটা শেষ করতে না দিয়ে মৌ বলে, মারে, তোমাদের সারপ্রাইজ দেবো বলেই তো কোনো খবর দিইনি। শিবানী দেবী বলেন, মা বাবার কাছে মেয়ে আসবে, তার জন্য খবর দেওয়ার কি আছে? মৌ বলে, মা, আমি একটু ঘুরে আসছি। বাড়িতে পা দিতে না দিতেই বেরিয়ে যাবি? মা, আমি একটু ঘুরে আসছি, একটুও দেরি করব না। মৌকে নিয়ে বিরাট গাড়িটা হুশ করে চলে যায়। 2-4 মিনিট পরই আবার টুংটাং। না না, বারবার না, একবারই বেল বাজল। শিবানী দেবী দরজা খুলতে শ্যামলকে দেখে অবাক, বলেন, কি রে, হঠাৎ তুই এখন? শ্যামল ওর পায়ে হাত দিয়ে প্রণাম করে একটা খাম এগিয়ে ধরে বলে, গৌতম এই খামটা আপনাকে দিতে বলেছে। তোর সঙ্গে ওর দেখা হলো কোথায়? শ্যামল একটু হেসে বলে, বড় মা, অফিসের কাজে 1 সপ্তাহের জন্য বোম্বে গিয়েছিলাম। রোজই আমরা 2 বন্ধু, রোজই কিছুক্ষণ একসঙ্গে কাটাতাম। একটু আগেই তো মৌ এসে একটু আসছি বলে কোথায় গেল? শ্যামল আবার একটু হেসে বলে, আমি আর মৌ তো একই প্লেনে এলাম, কিন্তু ও আমাকে দেখেনি। দমদমে নামবার পরও তোদের দুজনের দেখা হয়নি? বড় মা, গৌতম বারণ করেছিল, তাই তো ওকে চলে যেতে দেখেই আমি এলাম। কিন্তু এত লুকিয়ে চুরিয়ে আসার? ওকে কথাটা শেষ করতে না দিয়ে শ্যামল বলে, গৌতম এই খামের মধ্যে কিছু টাকা পাঠিয়েছে। ও বারবার বলেছে মৌ যেন কিছুতেই এই খবর না জানতে পারে। শিবানী দেবী মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বোধহয় ঈশ্বরকে স্মরণ করে বলেন, বুঝলি শ্যামল, নিজের পেটের মেয়ের চাইতো 1000 গুণ আপন আমার এই ছেলে। আমি খুব ভালো করেই তা জানি। শ্যামল একবার নিঃশ্বাস নিয়েই বলে, বড় মা, গৌতম বলেছে মাকে বলবি, হঠাৎ টাকার দরকার পড়লে আমাকে বলতে, অন্য কাউকে বলতে হবে না। গৌতম পরে আমাকে ওই টাকা পাঠিয়ে দেবে। হঠাৎ টাকা চাইলে তোর অসুবিধে হবে না? বড় মা, আপনাদের আশীর্বাদে আমি তো ভালো চাকরি করে ভালো আয় করি, 2-5 হাজার টাকা দিতে আমার কোনো অসুবিধা হবে না। তোর বউ বা তোর মা বাবা জানলে? শিবানী দেবীকে কথাটা শেষ করতে না দিয়ে শ্যামল বলে, বড় মা, আমি, আপনি আর গৌতম ছাড়া কখনোই কেউ জানতে পারবে না। শিবানী দেবী একগাল হেসে বলেন, হ্যাঁ বাবা, সেরকম দরকার হলে নিশ্চয়ই বলবো। বড় মা, স্যার ঘরে আছেন? হ্যাঁ, ঘরেই আছেন। শ্যামল প্রণাম করতে হরেনবাবু বলেন, ও, তুই এসেছিস? হ্যাঁ স্যার, গৌতম বড়মাকে দেবার জন্য একটা খাম দিয়েছিল, তাই। তুই বোম্বে গিয়েছিলি? হ্যাঁ স্যার, অফিসের কাজে গিয়েছিলাম। গৌতম ভালো আছে? হ্যাঁ স্যার, ভালো আছে। ও কি এর মধ্যে কলকাতা আসবে? স্যার, তা তো কিছু বলেনি।
ওরা আসার খবর পেলে আমাকে বা তোর বড়মাকে জানাতে ভুলিস না। না না স্যার, কখনোই ভুলবো না। শ্যামল চলে যেতেই শিবানী দেবী গৌতমের চিঠিটা হাতে নিয়ে স্বামীকে বলেন, আমার ছেলের চিঠিটা পড়ে দেখবে? তুমি পড়ে শোনাও। আচ্ছা বেশ, পড়ছি। পরম পূজনীয়া মা, সবার আগে আপনি আর স্যার আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। মা, মৌতার এক ঘনিষ্ঠ বন্ধুর ছেলের অন্নপ্রাশন উপলক্ষে কলকাতা গেল। আমাকে বলেছে 4-5 দিনের মধ্যেই ফিরবে, কিন্তু আমার ধারণা নানা বন্ধুর পাল্লায় পড়ে ও অন্তত 10-12 দিন কলকাতায় থাকবে। মৌ সত্যি ভালো মেয়ে, কিন্তু বড়ই খামখেয়ালি। ওর খামখেয়ালিপনার জন্য আপনাদের কত খেসারত দিতে হবে তা ঈশ্বরই জানেন। হাজার হোক, মৌ আপনাদের একমাত্র সন্তান, তাই তো তাকে আনন্দে খুশিতে রাখতে আপনারাও চেষ্টা ত্রুটি করবেন না। আমি চাই না মৌয়ের কাছেও আপনাদের সম্মান ক্ষুণ্ণ হোক। তাই তো এই সঙ্গে 5,000 টাকা পাঠালাম। যদি আরও টাকার দরকার হয় তাহলে শ্যামলকে বললেই সে টাকা দেবে। পরে আমি শ্যামলকে সে টাকা দিয়ে দেব। আর কাউকে কখনোই টাকার কথা বলবেন না। আমি বহু জন্মের পুণ্যের ফলে আপনার মতো মা আর স্যারের মতো জীবন দেবতা পেয়েছি। আপনারা দুজনে আমার 100 কোটি প্রণাম গ্রহণ করবেন। আপনাদের স্নেহ ও আশীর্বাদ ধন্য বাবাই। চিঠিটা পড়া শেষ হতেই হরেনবাবু চাপা দীর্ঘশ্বাস ফেলে বলেন, তোমার এই ছেলে না থাকলে আমাদের যে কি দশা হতো তা ভাবলেই মাথা ঘুরে যায়। আবার সেই রকম ঘন্টা বাজে, টুংটাং টুংটাং টুংটাং। দেখো, নিশ্চয়ই মৌ এলো। শিবানী দেবী দরজা খুলতেই মৌ তার মুখের সামনে বিরাট দুটো ইলিশ দেখিয়ে হাসতে হাসতে বলে, মা, গঙ্গার ইলিশ মানিকতলা বাজার থেকে নিয়ে এলাম। মৌ সঙ্গে সঙ্গে বাবাকেও দুটো মাছ দেখিয়ে বলে, বাবা, মানিকতলা বাজারে রেগুলার গঙ্গার ইলিশ পাওয়া যায়। তুমি তো মাঝে মাঝে মার জন্য ওখান থেকে ইলিশ মাছ আনতে পারো। হিরেনবাবু হাসতে হাসতে বলেন, বাগুইহাটি থেকে মানিকতলায় গিয়ে মাছ কেনা সে কি আমার পক্ষে সম্ভব? সে কথা বলো না, কলকাতায় ট্রান্সপোর্ট ইজ চিপেস্ট ইন ইন্ডিয়া। ইচ্ছে করলেই যেতে পারো। মহুয়ার ওখানে দাঁড়ায় না, ভিতরে যায়। 2-1 মিনিট পরে শিবানী দেবী বাবাইয়ের পাঠানো টাকাগুলো স্বামীর হাতে দিয়ে চাপা গলায় বলেন, তুমি একটু কষ্ট করে কেষ্টর দোকান থেকে 1 কিলো সর্ষের তেল এনে দাও। কেন, তেল কি একেবারেই নেই? যেটুকু আছে তা দিয়ে আমাদের এই মাসের বাকি 2 দিন চলে যেত, কিন্তু 2 ইলিশ মাছ ভাজতেই তো। বুঝেছি। এই অঞ্চলের সবাই জানেন হরেনবাবু অত্যন্ত ভালো শিক্ষক। স্কুলে 9, 10, 11, 12 ক্লাসের অঙ্ক শিক্ষক হলেও প্রয়োজনে ফিজিক্স, কেমিস্ট্রির ক্লাসও নেন। ছাত্ররা তো মুখে বলে, স্যার আপনি আমাদের অঙ্ক ছাড়াও ফিজিক্স কেমিস্ট্রি পড়াবেন। হরেনবাবু হাসতে হাসতে বলেন, না না, তা হয় না। আমি তো আর ফিজিক্স বা কেমিস্ট্রি নিয়ে এমএসসি পড়িনি। স্যার আমরা ওসব জানি না, আপনি পড়ালে আমরা খুব ভালো বুঝতে পারি। দরকার হলে আমার বাড়িতে এসো, আমি বুঝিয়ে দেব। হরেনবাবুর বাড়িতেও বেশ কিছু ছেলেমেয়ে পড়তে আসে। তার প্রধান কারণ উনি ভালো শিক্ষক। দ্বিতীয় কারণ হচ্ছে অর্থের ব্যাপারে ওর কোনো দাবি নেই। যে যা দেয় তাতেই উনি খুশি। কেউ যদি 2-1 মাস কিছু নাও দেয় তাহলেও উনি কিছু বলেন না। হাজার হোক হরেনবাবু মাগুইহাটির পুরনো বাসিন্দা, তাই তো বহু পরিবারের সঙ্গে তারও শিবানী দেবীর ঘনিষ্ঠতা। সেদিন দূর থেকে নিশিকান্ত বাবুকে উদ্ভ্রান্তের মতো দৌড়ে বাস ধরতে দেখে হরেনবাবু তার স্ত্রীকে বলেন, আজ দূর থেকে নিশিকান্তকে দেখে মনে হলো বেচারি খুবই দুশ্চিন্তাগ্রস্ত। তুমি একবার ওদের বাড়িতে গিয়ে দেখো তো ওরা কেমন আছে। হ্যাঁ নিশ্চয়ই যাব।
দুদিন পরে শিবানী দেবী ওকে বলেন, নিশিতার স্ত্রী বাণী বাথরুমে পড়ে গিয়ে উরুর হাড় ভেঙে একেবারে শয্যাশায়ী। তাই তো রেখাকেই রান্না বান্না করে সবাইকে খেতে দিতে হচ্ছে, আর মার সেবা করতে হচ্ছে। মেয়েটা বোধ হয় এবার হায়ার সেকেন্ডারি পরীক্ষায় দিতে পারবে না। তাহলে মেয়েটার তো খুবই ক্ষতি হবে। হ্যাঁ, তা তো হবেই। তুমি ওকে আমার সঙ্গে দেখা করতে বলো। আচ্ছা, বলবো। মাত্র 2.5 মাস হরেনবাবুর কাছে পড়ে রেখা 3টে সাবজেক্টে লেটার মার্কস পেয়ে ফার্স্ট ডিভিশনে পাশ করে। নিশিকান্তবাবু 2 হাত দিয়ে হরেনবাবুকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেন, হরেন হরেন, তুমি শুধু মাস্টারি করো না, তুমি একজন পাক্কা ম্যাজিশিয়ান। যাই হোক, সেই রেখাই এখন অধ্যাপিকা। ওর আর কোনো ভাই বোন নেই, তাই তো বাবা মাকে দেখাশোনার জন্য ও বিয়েও করেনি। রেখা তো বলে, হরেন কাকা সাহায্য না করলে আমাকে সেলাই শিখে বাঁচতে হতো। আমি যদি সামনের জন্মে মেয়ে হয়ে জন্মাই আর বিয়ে করি, তাহলে আমি যেন হরেন কাকার মতো একটা ছেলের মা হতে পারি। শিবানী দেবী হাসতে হাসতে বলেন, তোর মতো মা পেলে তোর কাকা ধন্য হবে। রবিবার বাজার যাবার পথে হরেনবাবুর সঙ্গে দিলীপবাবুর দেখা। আরে দিলীপ দা, কেমন আছো ভাই? দিলীপবাবু একটু হেসে বলেন, আর কেমন আছো? চিনির বলদের মতো জীবন কাটাচ্ছি। ব্যাংকের চাকরিতে 2-1 ধাপ উপরে উঠলে আর ব্যক্তিগত জীবন বলে কিছু থাকে না। তাই নাকি? তুমি ভাবতে পারো, সকালে ঠিক 8:30টায় বাড়ি থেকে বেরিয়ে রাত 9টা 9:30টার আগে বাড়ি ফিরতেই পারি না। তাহলে তো সত্যি সমস্যা। সবচাইতে খারাপ কি লাগে জানো? বাবাইকে একটুও পড়াবার সময় পাই না। তুমি ওকে আমার কাছে পাঠিয়ে দিও। তুমি তো শুধু উঁচু ক্লাসের ছেলে মেয়ে পড়াও, তাতেই কিছু হবে না। বাবাইকে বলবে রোজ সন্ধ্যের পরই যেন আমার কাছে আসে। সত্যি? ছেলেকে সত্যি পাঠাবো? হরেনবাবু এক গাল হেসে বলেন, দিলীপ দা, আমরা শুধু এক পাড়ার বাসিন্দা না, আমরা দুজনে পুরনো বন্ধু, তাই না? 100 বার আমরা পুরনো বন্ধু। তাহলে বিন্দুমাত্র দ্বিধা না করে ছেলেকে আমার কাছে পাঠাও। এবার দিলীপবাবু এক গাল হেসে বলেন, ঠিক আছে, আজ সন্ধ্যের পরই আমি ছেলেকে নিয়ে তোমার কাছে আসছি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। তখন বাবাই মাত্র 7 বছরের, পরে ক্লাস 3-তে। তবুও হরেনবাবু বেশ যত্ন করে ইংরেজি বাংলা পড়াবার পর অঙ্ক শেখানোকে। সব বিষয় পরীক্ষা হয় প্রত্যেক রবিবার। তাছাড়া হরেনবাবু ওকে বলেন, দেখো বাবাই, তোমার হাতের লেখা ভালো করতেই হবে। হাতের লেখা খারাপ হলে পরীক্ষার নম্বর কম হয়। কি আমাকে হাতের লেখা দেখিয়ে দেবে? আমি তোমাকে দেখিয়ে দেব। তারপর তুমি কতদিন প্র্যাকটিস করলেই দেখবে তোমার হাতের লেখা ভালো হচ্ছে। কখনো কখনো বাবাই পড়তে পড়তে বাড়ির ভিতরে যায়। বড় মা, আমার খুব পিপাসা পেয়েছে, আমাকে একটু জল দেবে? ওর আদো আদো কথা শুনে শিবানী দেবী এক গাল হেসে বলেন, বাবাই শোনা শুধু জল খায় না, এই সন্দেশটা খেয়ে জল খাও। সন্দেশ খাবার পর জল খেয়ে বাবাই আবার পড়তে যায়। এইরকম আর একদিন জল খেতে গিয়ে ছোট্ট মুখে দেখে বাবাই বলে, বড় মা, এই মেয়েটা কে? ও আমার মেয়ে। ওর নাম কি? ওর নাম মৌ। মুহূর্তের জন্য থেমেই বাবাই বলে, ও কি আমার বন্ধু হবে বড় মা? শিবানী দেবী হাসতে হাসতে বলেন, হ্যাঁ, নিশ্চয়ই তোমার বন্ধু হবে। কয়েক মাস পর দিলীপবাবুর সংসারে বিনা মেঘে বজ্রপাত। ওর স্ত্রী বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েই অজ্ঞান হয়ে গেলেন। ভাগ্যক্রমে সেদিন ছিল রবিবার। দিলীপবাবুর বিকট চিৎকার শুনে ছুটে এলেন প্রতিবেশীরা। তারপর অ্যাম্বুলেন্স, নার্সিংহোম, মাথার স্ক্যান, ওষুধ, ইঞ্জেকশন, ড্রিপস। ডাক্তারদের
আপ্রাণ চেষ্টা সত্ত্বেও 3 দিন অচৈতন্য থাকবার পর হঠাৎ হৃৎপিণ্ডের ওঠানামা চিরদিনের মতো স্তব্ধ হলো। খবর পেয়ে ছুটে এলেন আত্মীয় স্বজন। কাজকর্ম মিটে যাবার পর দিলীপবাবুর ছোট বোন রেখা বলল, দাদা, আমি বাবাইকে নিয়ে যাচ্ছি, আমি ওকে মানুষ করব। দিলীপবাবু একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলেন, তুই ওকে নিয়ে চলে গেলে আমি থাকবো কি করে? তুমি চাকরি সামলে ওকে দেখবে কি করে? সে যা হোক একটা ব্যবস্থা করতে হবে। ঠিক সেই সময় শিবানী দেবী এসে হাজির। ওকে দেখেই রেখা বলে, জানেন বৌদি, দাদাকে বললাম আমি বাবাইকে নিয়ে যাই, কিন্তু দাদা রাজি হলো না। তুমি বাবাইকে নিয়ে গেলে তোমার দাদা একলা থাকবেন কি করে? শিবানী দেবী সঙ্গে সঙ্গে বলেন, এখানে তোমার দাদা আছেন, আমরা আছি, বাবাই ভালোই থাকবে, ওর জন্য চিন্তা করো না। কদিন পর থেকে দিলীপবাবু আবার ব্যাংকে যাওয়া শুরু করেন। বাবাইও স্কুলে যায়। 3-4 দিন পরের কথা। টিফিনের আগে বাবাই স্কুল থেকে চলে আসে হরেনবাবুর বাড়িতে। শিবানী দেবী দরজা খুলে অবাক হয়ে বলেন, তুই স্কুল থেকে চলে এলি কেন? বড় মা, স্যার বললেন তোর জ্বর এসেছে, তুই বাড়ি যা। শিবানী দেবী সঙ্গে সঙ্গে ওর কপালে আর বুকে হাত দিয়েই চমকে ওঠেন। তোর যে গা পুড়ে যাচ্ছে, আয় বাবা আয়, তোকে শুইয়ে দি। হরেনবাবু টেলিফোনে ছেলের জ্বরের খবর পেয়ে দিলীপবাবু ব্যাংক থেকে চলে আসেন। ছেলের গায়ে হাত দিয়েই দিলীপবাবু শিবানী দেবীর দিকে তাকিয়ে বলেন, বৌদি, আপনি কি থার্মোমিটার দিয়ে দেখেছেন বাবাইয়ের জ্বর কত? হ্যাঁ দাদা, 2-3 বার দেখেছি। শিবানী দেবী না থেমেই বলেন, বাবাই আসতে ওকে শুইয়ে দিয়ে থার্মোমিটার দিয়ে দেখি ওর জ্বর 104। আমি সঙ্গে সঙ্গে বড় 1 বালতি জল দিয়ে মাথা ধুইয়ে দেবার পর বেশ কিছুক্ষণ জলপটি দিয়ে দেখি ওর জ্বর 102। তাহলে কমছে? হ্যাঁ দাদা, কমছে। শিবানী দেবী সঙ্গে সঙ্গেই বলেন, জ্বর ঠিকই কমে যাবে, কিন্তু ভাবছি ছেলেটা জ্বর হলো কেন। বৌদি, আমি ডাক্তার ঘোষালকে খবর দিচ্ছি, দেখি ছেলেটাকে দেখে উনি কি বলেন। ওর কথা শুনেই হরেনবাবু বলেন, 2-1 দিন দেখা যাক না, তারপর ডাক্তারকে দেখালে হবে। তাহলে বাবাইকে এখন আমি বাড়ি নিয়ে যাই? ওর মুখের কথা শেষ না হতে শিবানী দেবী চোখ দুটো বড় বড় করে বলেন, কি বলছেন কি দাদা, এখন বাবাইকে নিয়ে একদম টানাটানি করা চলবে না। উনি একবার নিঃশ্বাস নিয়েই বলেন, বাবাই আমার কাছেই থাকুক, আপনাকে কিছু চিন্তা করতে হবে না। হরেনবাবুও বলেন, দিলীপ দা, আমার স্ত্রী ঠিক মায়ের মতোই বাবাইকে দেখবে, ওর সেবা যত্নের কোনো ত্রুটি হবে না। বৌদি যে ঠিক মায়ের মতোই ওকে দেখবেন তা খুব ভালো করেই জানি, কিন্তু সংসার সামলে ছেলেটার জন্য ওকে যথেষ্ট ঝামেলা সামলাতে হবে। হরেনবাবু একটু হেসে বলেন, ছেলে মেয়েদের ঝামেলা সামলাবার জন্যই তো ঈশ্বর মায়েদের সৃষ্টি করেছেন। দিলীপবাবু ওর হাত দুটো ধরে বলেন, এরপর আমি আর কিছু বলবো না। দিলীপবাবু চলে যাবার পরই মৌ বলে, বাবাই তো আমাদের বিছানায় শুয়েছে, আমি কোথায় শোবো? বাবাইয়ের খুব জ্বর, ও আজ আমার কাছেই শোবে, তুমি বরং আজ বাবার কাছে গিয়ে শো। বাবা মাকে গল্প বলবে? শিবানী দেবী একটু হেসে বলেন, হ্যাঁ হ্যাঁ, বাবা অনেক গল্প বলবে। পরের দিন ভোরে ঘুম ভাঙতে শিবানী দেবী বাবাইকে দেখে চমকে ওঠেন। নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে যায়, ইস, ছেলেটা সারা শরীর গুটিতে ভরে গেছে। বাবাই চোখ বন্ধ করে আহ উহ করছে। শিবানী দেবী সঙ্গে সঙ্গে স্বামীকে ডেকে এনে বাবাইকে দেখিয়ে বলেন, দেখেছো ছেলেটা সারা শরীর কিভাবে গুটিতে ভরে গেছে? এখন বুঝছি কাল কেন ওর এত জ্বর হয়েছিল। হ্যাঁ, ঠিকই বলেছ।
শিবানী দেবী সঙ্গে সঙ্গে বলেন, ছেলেটাকে আজ থেকেই বেশ কয়েকবার করে মিশ্রির জল আর ডাবের জল খাওয়াতে হবে। হ্যাঁ, তা তো হবেই। আমি একটু পরে মিশ্রি এনে দিচ্ছি, ডাব পেলে ঠিকই আনবো। আর দোকান থেকে ফেরবার পথে দিলীপ বাবুকেও মামাইয়ের খবরটা জানিও। সে তো জানাবই। খবর পেয়ে দিলীপ বাবু ছুটে আসেন ছেলেকে দেখতে। ছেলেকে দেখেই উনি বলেন, ভগবান কি আমাকে একটার পর একটা বিপদে না ফেলে শান্তি পাচ্ছেন না? এখন আবার মাসখানেক ছুটি নিয়ে ছেলেকে দেখতে হবে। শিবানী দেবী বলেন, দাদা, মামাইকে দেখাশোনার জন্য আপনাকে ছুটি নিতে হবে না, ওকে আমি দেখব। কিন্তু দাদা, ছেলে মেয়েদের অসুখ বিসুখ হলে তো মায়েরাই সামলায়, আপনি চিন্তা করবেন না। হরেনবাবু বলেন, দিলীপ দা, আপনার বৌদি কিন্তু ঠিকই বলেছেন, আপনি নিশ্চিন্ত থাকুন, বাবাইয়ের সেবা যত্নের কোনো ত্রুটি হবে না। তা আমি খুব ভালো করেই জানি। এবার দিলীপ বাবু ছেলেকে জিজ্ঞেস করেন, বাবাই, কাল রাত্রিরে কি ঘুমোতে পেরেছিলে? বড় মা আমার সারা শরীরে খুব আলতো করে হাত বুলিয়ে দিচ্ছিল, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। দিলীপবাবু একটু হেসে বলেন, তাহলে দেখো বড় মা তোমাকে কত ভালোবাসেন। বাবা, তুমি ভাবতেও পারবে না বড় মা আমাকে কি ভালোবাসেন, আর একটু পর পরই কত আদর করেন। স্যারও বারবার আমাকে দেখতে এসে পাশে বসে মাথায় হাত দেন। তোর ভাগ্য ভালো যে এইরকম বড় মার স্যার পেয়েছিস। বাবাই একটু হাসে। হঠাৎ মো দরজার কাছে এসে বলে, বাবা, একটা লোক অনেকগুলো ডাব নিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। শিবানী দেবী স্বামীকে বলেন, ওকে বলবে রোজ 3-4টে করে কচি ডাব দিয়ে যেতে। হ্যাঁ, বলছি। হরেনবাবু ঘর থেকে বেরোতে নীলিপবাবু বলেন, বৌদি, বাবাই এই কদিন কি খাবে? দাদা, ওকে এখন কিছুক্ষণ পর পরই একটু ডাবের জল আর মিছরির জল খাওয়াতে হবে। তাছাড়া দুবেলাই একটু ঠান্ডা ভাত আর কোনো কিছুর পাতলা ঝোল দিয়ে খাওয়াবো। তার মানে তো আপনাকে সারা দিনই এই ছেলের পিছনে লেগে থাকতে হবে। শিবানী দেবী একটু হেসে বলেন, আপনিও তো চিন্তা করবেন না। তো চিন্তা করবেন না বললেই কি চিন্তা দূর হয়? তা ঠিক, তবুও বলছি, বাবাইকে আমি বুক দিয়ে আগলে রাখবো, ওকে সুস্থ করেই আপনার হাতে তুলে দেব। বৌদি, সেই বিশ্বাস আমার আছে। দেখতে দেখতে বাবাইয়ের শরীরের গুটিগুলি পুঁজে ভরে যায়, আর ও বেচারা যন্ত্রণায় ছটফট করতে করতে কাঁদে। বড় মা, আমার সারা শরীর চুল করছে আর খুব কষ্ট হচ্ছে। শিবানী দেবী ওর শরীরে নিম পাতার গোছা দিয়ে সুড়সুড়ি দিতে দিতে বলেন, লক্ষ্মী বাবা আমার, একটা গুটিতেও যেন হাত না লাগে, গুটিতে হাত লাগলেই সর্বনাশ। কিন্তু বড় মা, আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ বাবা, আমি জানি এই সময় বড্ড কষ্ট হয়। শুধু দিনে না, রাত্রিরেও একই অবস্থা। বাবাই যন্ত্রণায় কান্নাকাটি করে, আর শিবানী দেবী নিম পাতার গোছা দিয়ে সুড়সুড়ি দিতে দিতেই ওকে সান্ত্বনা দেন। বাবাই সোনা, কাল থেকেই তোমার কষ্ট কমে যাবে। লক্ষ্মী বাবা আমার, তুমি এবার একটু ঘুমো। হ্যাঁ, শেষ রাত্রির দিকে বাবাই সত্যি একটু ঘুমিয়ে পড়ে শিবানী দেবীর বুকের মধ্যে। একইভাবে আরো 2 দিন কেটে গেল। সেদিন সকালে ঘুম ভাঙতে বাবাই বলে, বড় মা, কটা দিন আমি তোমাকে খুব জ্বালাতন করেছি, তাই না? রাত্রিরেও তো ঘুমোতে দিইনি। শিবানী দেবী একটু হেসে ওকে আদর করে বলেন, না বাবা না, তুমি আমাকে একটুও জ্বালাতন করোনি। না বড় মা, আমি জানি আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি। না ভাই, সত্যি বলছি, আমার কোনো কষ্ট হয়নি, তবে তুমি আমাকে বারবার কষ্টের কথা বলেছ।
প্রতিদিনের মতো দিলীপবাবু অফিস যাবার পথে ছেলেকে দেখতে আসছে। মাবাই বলে, আমি কদিন বড় মাকে খুব জ্বালাতন করেছি বাবা, 3-4 রাত ঘুমোতেও দিইনি। শিবানী দেবী বলেন, না দা, ছেলে মেয়েদের কষ্ট হলে তো তারা মাকেই বলবে, তাতে কি মায়েদের জ্বালাতন করা হয়? দিলীপবাবু সঙ্গে সঙ্গে কোনো কথা বলতে পারেন না, নিজেকে একটু সামলে নিয়ে বলেন, বৌদি, আপনি নিশ্চয়ই গত জন্মে বাবাইয়ের মা ছিলেন। গত জন্মে কি ছিলাম তা আমি জানি না দাদা, আমি এই জন্মেও বাবাই সোনার মা। উনি সঙ্গে সঙ্গে বাবাইয়ের চোখের পর চোখ রেখে বলেন, তাই না বাবাই সোনা, আমি তোমার মা? বাবাই একগাল হেসে বলে, নিশ্চয় তুমি আমার মা। তারপর গঙ্গা দিয়ে কত জল গড়িয়ে যায়। হরেনবাবু মন প্রাণ দিয়ে বাবাইকে পড়ান আর বারবার বিবেকানন্দের কথা স্মরণ করিয়ে দেন, স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। পশ্চিমবঙ্গের সমস্ত ছেলে মেয়েদের মধ্যে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় 2য় স্থান অধিকার করল বাবাই। অপরাহ্নের পর মা গুইহাটিতে টিভি রিপোর্টার ক্যামেরাম্যানদের ঢল নামতেই আগুনের মতো খবরটা ছড়িয়ে পড়ল। সবার মুখেই হাসি, সবার মুখেই এক কথা, ও যে এত ভালো ছাত্র তা তো আমরা ভাবতেই পারিনি। তবে অল্প বয়সী সব ছেলে মেয়েই বলল, হরেন স্যারের কৃপাতেই বাবাই সেকেন্ড হয়েছে। বাবাই নিজেও সে কথা স্বীকার করল টিভি ক্যামেরার সামনে। কি আশ্চর্য স্নেহে মমতায় হরেন স্যার তিলে তিলে আমাকে গড়ে তুলেছেন, তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। সত্যি কথা বলতে কি, উনি আমার জীবন দেবতা, ওর কৃপাতেই আমার নবজন্ম। দিলীপবাবুও মুক্ত কণ্ঠে স্বীকার করলেন, আমার ছেলে যে এত ভালোভাবে পাশ করলো তার 12 আনা কৃতিত্ব আমার বন্ধু হরেন বাবুর। তারপর বাবাই হাসতে হাসতে ম্যাথসে অনার্স নিয়ে বিএসসি পাশ করবার পর সর্বভারতীয় এন্ট্রান্স পরীক্ষা দিয়ে ভর্তি হয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে, ব্যাঙ্গালোরে। ওখানে ফাইনাল পরীক্ষার আগে ক্যাম্পাস ইন্টারভিউ দিয়ে বাবাই ট্যাক্স ফ্রি বাৎসরিক 7 লাখ টাকা মাইনের চাকরি পায় সিটি ব্যাংকে। না না, শুধু মাইনে না, সঙ্গে বাড়ি গাড়ি আরো কত কি। ব্যাঙ্গালোরের পর্ব শেষ করে বাবাই বাগুইহাটির বাড়িতে ফিরতে শুরু হয় হইচই। হাজার হোক অতি সাধারণ মধ্যবিত্তের পাড়া, সেই পাড়ার একটা ছেলে বছরে 7 লাখ টাকা মাইনে পাবে। কি, কোনো ট্যাক্স দিতে হবে না? না, তাছাড়া আরো আছে। আরো কি আছে? বোম্বের সমুদ্রের ধারে 20 তলায় বিরাট ফ্ল্যাট, গাড়ি ছাড়াও। সত্যি? তবে কি মিথ্যে বলছি? সব তো খবরের কাগজেই বেরিয়েছে, তাও আপনি জানেন না? তাহলে স্বীকার করতেই হবে। দিলীপবাবুর ছেলের কৃতিত্বে গর্ব না করে উপায় নেই। চাকরিতে যোগ দেবার আগে বাবাইয়ের হাতে মাস 3 সময়। বাবাই ব্যাঙ্গালোর থেকে আসবার দিন 10 পরে মৌয়ের বিয়ে পরীক্ষা শেষ হয়। ঠিক তার পরের রবিবারই 7 সকালে দিলীপবাবু এসে হাজির হরেনবাবুর বাড়িতে। ও হরেনবাবু, ও বৌদি। হরেনবাবু ওর ঘর থেকে বেরিয়েই হাসতে হাসতে বলেন, কি ব্যাপার, এত চিৎকার করে ডাকাডাকি কেন? ও বৌদি, কোথায় গেলেন? শিবানী দেবী হাতের কাজ ছেড়ে বেরিয়ে এসেই হাসতে হাসতে বলেন, কি হলো কি দাদা, হঠাৎ এত উল্লাসের কারণ কি? আগে বলুন, পেট পুরে রসগোল্লা খাওয়াবেন? হ্যাঁ হ্যাঁ, খাওয়াবো। এবার বলুন তো কি ব্যাপার? দিলীপবাবু হরেনবাবুর হাত দুটো ধরে বলেন, বাবাইয়ের ইচ্ছা ওকে বিয়ে করে ওকে নিয়েই বোম্বে গিয়ে চাকরিতে জয়েন করবে। আমি তো ভাবতেই পারছি না বাবাই মৌয়ের মতো সাধারণ মেয়েকে বিয়ে করতে আগ্রহী। ভাই, মৌ যেমন সুন্দরী তেমনই ভদ্র, তেমনই সভ্য। শিবানী দেবী মন্তব্য করেন, তবে দাদা, আমার মেয়ে বড্ড খামখেয়ালি, মেয়ে হিসেবি। দিলীপবাবু একটু হেসে বলেন, বৌদি, মা বাবার একমাত্র সন্তানরা
একটু খামখেয়ালি বেহিসেবি হলেও বিয়ের পর ছেলেমেয়ের মা বাবা হওয়ার পর আর খামখেয়ালিপনা থাকে না। হ্যাঁ, তা ঠিক। এবার হরেনবাবু বলেন, দিলীপ দা, ওকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে আপনার কোনো দ্বিধা নেই তো? কি যে বলেন, বাবাই যেমন বৌদির প্রাণপ্রিয় ছেলে, ও তো তেমনি আমার স্নেহের আদরের মেয়ে। দিলীপবাবু মুহূর্তের জন্য থেমে বলেন, বাবাইয়ের আরো একটা ইচ্ছা আছে। দাদা, ওর কি ইচ্ছা আছে? বৌদি, বাবাইয়ের খুব ইচ্ছা আমি আর আপনারা দুজনে বোম্বেতে ওদের কাছে গিয়ে থাকি। হরেনবাবু সঙ্গে সঙ্গে বলেন, না না, বাবাইয়ের এই ইচ্ছা পূরণ করতে পারবো না। বাগুইহাটির এই বাড়ি ছেড়ে বোম্বের 80-90 লাখ টাকা বা কোটি টাকা দামের 20 তলার ফ্ল্যাটে গিয়ে স্বস্তিতে থাকতে পারবো না। হ্যাঁ ভাই, আমিও ঠিক এই কথাটাই ওকে বলেছি। দিলীপ দা, আরো একটা ব্যাপার আছে। আরো একটা ব্যাপার মানে? স্বামী স্ত্রী বা তাদের উপর নির্ভরশীল ছেলে মেয়েদের কথা বাদ দিন, অন্যান্যদের সঙ্গে একসঙ্গে থাকতে থাকতে সম্পর্কের মাধুর্য নষ্ট হয়, মতবিরোধ দেখা দেয়। শিবানী দেবী বলেন, দাদা, উনি কিন্তু ঠিকই বলেছেন। বাবাই এলে আমি ওকে বুঝিয়ে বলবো। হ্যাঁ বৌদি, সেই ভালো। অন্নপ্রাশনের বাড়ি থেকে ফিরে এসেই মৌ হাসে হাসে বলে, জানো মা, আজ সব পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলো। তুমি ভাবতেই পারবে না কি মজা যে হয়েছে। ও একবার নিঃশ্বাস নিয়েই বলে, মা মা, আমি কিন্তু সব বন্ধুদের বলেছি সামনে রবিবার দুপুরে আমাদের বাড়িতে খেতে আর প্রাণ ভরে আড্ডা দিতে। শিবানী দেবী একটা চাপা দীর্ঘশ্বাস পেলে কোনো মতে একটু হেসে বলেন, ভালোই করেছিস মা। খুব সিম্পল মেনু হবে, প্লেন রাইস আর সর্ষে ইলিশ, তারপর ফ্রাইড রাইস আর চিলি চিকেন। মৌ একগাল হেসে বলে, সব শেষে আইসক্রিম। ভালো হবে না মা? হ্যাঁ, খুব ভালো হবে। সব মিলিয়ে কতজন হবে? 15-16, বড় জোর 20, তার বেশি কখনোই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাকে বলবে মা মানিকতলা বাজার থেকে গোটা 3.5 কিলো ইলিশ আর অন্তত 4টে চিকেন আনতে। আমি নিজে আইসক্রিম বানাবো। আচ্ছা বেশ, বলবো। শিবানী দেবী মনে মনে বলেন, বাবাই, তুই শ্যামলের হাত দিয়ে খামটা না পাঠালে আমরা কি বিপদেই যে পড়তাম।